গল্পটি নিয়ে আলোচনা করব। গল্পটির প্রতিটি লাইন ধরে ধরে বিষয়বস্তু, নামকরণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখো। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আর কারোর পাগলা গণেশ গল্পটির বিষয়বস্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো চলো শুরু করা যাক। পাগলা গণেশ গল্পটি আলোচনার পূর্বে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন 1935 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ময়মনসিংহে, এবং তিনি কর্মজীবনের সূচনা করেছিলেন স্কুল শিক্ষকতা দিয়ে এবং পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস হলো ঘুনপোকা এবং প্রথম কিশোর উপন্যাস হলো মনোজদের অদ্ভুত বাড়ি, এবং তিনি কিশোর সাহিত্যের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কার 1985 সালে। এছাড়াও পেয়েছেন আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি। এবং তিনি ভালোবাসেন থ্রিলার এবং কল্পবিজ্ঞানের কাহিনীও। তোমাদের আজকের মূল যে গল্প পাগলা গণেশ, সেই গল্পটির নামকরণের আলোচনায় এবার ফিরে আসা যাক। যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেই নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই কোনো সাহিত্য রচনার নামকরণ মূল বিষয়বস্তুর সঙ্গে, অর্থাৎ যে বিষয়টি নিয়ে গল্প লেখা হচ্ছে বা যে বিষয়টি নিয়ে কবিতা লেখা হচ্ছে, সেই বিষয়টির সঙ্গে নামকরণের যদি সামঞ্জস্যপূর্ণতা না হয়, অর্থাৎ মিল না থাকে, তাহলে সেই রচনাটির গুরুত্বটাও অনেকটা কমে যায়। লেখক গল্পের নামকরণ করেছেন পাগলা গণেশ। গল্পের এই নামটা দেখলে স্বাভাবিকভাবেই তোমাদের মনে একটা ভুল ধারণা জন্মাতে পারে যে এই গল্পে একটি চরিত্র রয়েছে যার নাম গণেশ এবং যে কিনা পাগল। পাগল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মানসিক ভারসাম্যের অভাবের কারণে স্বাভাবিক আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম ব্যক্তি, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। দেশ কালের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তির আচার আচরণ, ভাবনা, চিন্তা বাকি সমস্ত মানুষের থেকে আলাদা বা স্বাভাবিক হয় না, তাকে আমরা পাগল বলে থাকি। কিন্তু এখানে গণেশ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নয়। আলোচ্য গল্পের কাহিনীতে দেখা যায় যে গণেশ যুগের তালের সাথে তাল মিলিয়ে চলেনি, সে যেন যুগের উল্টো দিকে হেঁটেছে। সে বাকি মানুষদের থেকে একজন ব্যতিক্রম চরিত্র হয়ে উঠেছে এই আলোচ্য গল্পটিতে, তাই তাকে পাগলা বলা হয়েছে। এই গল্পটি একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প, অর্থাৎ এই গল্পে বিজ্ঞানের সাথে কল্পনার কিছুটা মিশ্রণ ঘটানো হয়েছে। গল্পের কাহিনীতে লেখক যে সময়ের কথা তুলে ধরেছেন তা বর্তমান সময় থেকে অনেক পরে, অর্থাৎ ভবিষ্যৎকালের চিত্র কল্পনা করেছেন। এখন হচ্ছে 2023 সালের শুরুর দিক। লেখক তুলে ধরেছেন 3589 সালের কথা, অর্থাৎ বলাই যেতে পারে যে এই গল্পটি সম্পূর্ণই লেখকের কল্পনার দ্বারা সৃষ্ট। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় অসাধারণ লেখনীর মাধ্যমে আমাদের এক অন্য জগতে নিয়ে গেছেন, যেন তিনি আমাদের ভবিষ্যৎ জীবনের একটি ছবি এঁকেছেন। আর এই গল্পের মুখ্য বিষয় হচ্ছে আমরা ধীরে ধীরে যেভাবে প্রযুক্তি বা বিজ্ঞান নির্ভর হয়ে পড়ছি, তাতে ভবিষ্যতে আমাদের সমাজ জীবনের কী অবস্থা হবে তারই একটা ইঙ্গিত তুলে ধরেছেন। আর এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে গণেশ। আচ্ছা, তো এবার মূল গল্পে আমরা ফিরে আসি। মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কারের একটা খুব হিড়িক পড়ে গেছে। এখানে মাধ্যাকর্ষণ শব্দের অর্থ হলো কোনো বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ বল, অর্থাৎ যে বলের সাহায্যে পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখে। এই প্রসঙ্গে আমরা স্যার আইজ্যাক নিউটনের সেই গাছ থেকে আপেল পড়ার গল্পটা মনে করতে পারি। আপেলটি গাছের নিচের দিকে কেন পড়েছিল, উপর দিকে কেন যায়নি, এই বিষয়টি নিয়ে আইজ্যাক নিউটনের মাথার মধ্যে এসেছিল, এবং তারপর থেকে তিনি চিন্তা করতে থাকেন এবং উপলব্ধি করতে থাকেন যে পৃথিবীর একটা নিজস্ব শক্তি আছে, যেটা কি করে পৃথিবীর সমস্ত বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। অর্থাৎ এই গল্পে বলা হয়েছে যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী, অর্থাৎ যে বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে না বা টানবে না, সেরকম একটা শক্তির কথা বলা হয়েছে। তাহলে এই যদি মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী যদি কোনো শক্তি থাকে, তাহলে কি হবে? তাহলে আমরা কেউ আর পৃথিবীর কেন্দ্রের দিকে না থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে ভেসে বেড়াতে পারবো। তাই মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির একটা বিপরীত মলম আবিষ্কার হওয়ার পরে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র মানে হচ্ছে উড়তে বা ভেসে যেতে পারে এমন যন্ত্র, বা যাতে চড়ে উড়ে বেড়ানো যায় এরকম যন্ত্র আবিষ্কারের খুব একটা হিড়িক পড়ে গেছে। হিড়িক মানে খুব একটা হুজুক বা ধুম পড়ে গেছে। কেউ ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো,
ডাইনি মানে হচ্ছে অপদেবতা এবং বাহন মানে হচ্ছে যাতে করে যাতায়াত করা যায়। তাহলে এই ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা ঝাঁটার মতো এটা একটা বিদেশি বা পাশ্চাত্য সিনেমা বা গল্পে আমরা এরকম দেখে থাকি, এবং হ্যারি পটার সিরিজেও এরকম ডাইনিদের বাহন ডান্ডাওয়ালা যে ঝাঁটা এটা দেখা যায়। কেউ নারদের ঢেকির মতো, এখানে নারদ হচ্ছে ব্রহ্মার মানস পুত্র, অর্থাৎ মন থেকে সৃষ্টি, সেটা হচ্ছে নারদ। এবং নারদ এক দেবতা থেকে অন্য দেবতার মধ্যে তথ্যের আদান প্রদানও করতো। সেই নারদের ঢেকির মতো, অর্থাৎ নারদ ঢেকির মতো একটা যন্ত্রের সাহায্যে আর কি উড়ে যেত। এই গ্রাম বাংলায় পরিচিতি হচ্ছে এই ঢেকির যন্ত্র, যেটা কি ধান থেকে চাল ভাঙার একটা যন্ত্র বিশেষ। কেউ কার্পেটের মতো, কার্পেট মানে গালিচা বা মাদুরের মতো, কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে। কার্তিকের বাহন যে ময়ূর আছে সেরকম একটা যন্ত্র আবিষ্কার করেছে এবং সেটার মধ্যে চেপে বিষয়কর্মে অর্থাৎ নিজ নিজ কর্মে সেটা উপরে চেপে যাতায়াত করছে। আকাশে তাই সবসময় নানা রকম জিনিস উঠতে দেখা যায়, এমনকি কৃত্রিম পাখনাওয়ালা মানুষকেও। কৃত্রিম মানে কি, মানে নিজস্ব যে সৃষ্টি পাখনা, কারণ মানুষের তো পাখনা নেই। কৃত্রিম পাখনাওয়ালা মানে কি নিজেরা তৈরি করেছে পাখনা ওড়বার জন্য, এরকম কৃত্রিমভাবে আবিষ্কার করা পাখনা লাগিয়ে মানুষ উড়ে বেড়াচ্ছে। সালটা কত? 3589। আমি প্রথমে বলেছিলাম যে এখন থেকে আরও অনেক প্রায় 1500 বছর পরে ভবিষ্যৎকালের কথা এখানে লেখক উল্লেখ করেছেন। তো সালটা 3589। ইতিমধ্যে চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে মানুষ ল্যাবরেটরি স্থাপন করেছে। সূর্যের আরও 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই। অর্থাৎ কি, চাঁদ, মঙ্গল, শুক্র গ্রহ, এখানে মঙ্গল আর শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর 2টি গ্রহ, সূর্যের 2টি গ্রহ, আর চাঁদটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ। সেখানে মানুষ কি করেছে? ল্যাবরেটরি স্থাপন করেছে। ল্যাবরেটরি মানে যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরীক্ষাগার। এবং সূর্যের আরও যে 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে কি সূর্যের আর কোনো গ্রহ নেই। মহাকাশের নক্ষত্রপুঞ্জের দিকে, এখানে নক্ষত্রপুঞ্জ মানে কি অনেক তারার সমাহার বা অনেক তারা যেখানে থাকে, সেই দিকে হাজার হাজার মানুষ আলোচ্য গতিবেগ সম্পন্ন মহাকাশযানে রওনা হয়ে গেছে 150 বছর আগে থেকে, এবং এখনো অনেকে যাচ্ছে। অর্থাৎ এই মহাকাশ, এখন সবাই বিভিন্ন রকম মহাকাশ যান আবিষ্কার করেছে এবং মানুষেরা সেই মহাকাশ যানে চেপে বিভিন্ন গ্রহের উদ্দেশ্যে রওনা দিচ্ছে বিভিন্ন রকম আবিষ্কার করার জন্য। এবং হাজার হাজার মানুষ কি করছে? আলোচ্য গতিবেগ সম্পন্ন মহাকাশ যানে রওনা হয়ে গেছে বা পাড়ি দিয়েছে। কত বছর আগে? 150 বছর আগে। এবং এখনো অনেকে যাচ্ছে। কাছেপিঠে যারা গেছে তাদের ফেরার সময় হয়ে গেছে, তবে সেটা 1 মিনিট পর না, 100 বছর পর তা জানবার উপায় নেই। মানে যারা কাছে পিঠে গেছে সেটাও যে কবে ফিরবে সেটাও কেউ জানতে পারছে না। তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি। সেই 150 বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই সশরীরে বর্তমান। অর্থাৎ 150 বছর আগে যারা জন্মেছিল তারা কেউ, তাদের কারোর মৃত্যু ঘটেনি, তারা সশরীরে অর্থাৎ শরীর সহ তারা কি বেঁচে রয়েছে। আজকাল পৃথিবীতে মানুষ মরে না, অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষের মৃত্যু ঘটছে না। যারা মহাকাশে গেছে তারা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতে পাবে। অর্থাৎ যারা অনেক বছর আগে মহাকাশে পাড়ি দিয়েছিল এবং তারা যখন আবার ফিরে আসছে পৃথিবীতে, তখন কি করছে? তারা সেই আমলের মানুষদেরকে দেখতে পাবে। অর্থাৎ কোনো মানুষেরই মৃত্যু ঘটছে না, তবে সব মানুষই বেঁচে আছে বলে নতুন মানুষের জন্মও আর হচ্ছে না। অর্থাৎ যেহেতু মৃত্যু ঘটেনি সেহেতু আর কারো জন্মও হচ্ছে না। গত 150 বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি। অর্থাৎ যেহেতু কোনো মানুষ জন্মায়নি, তবে তাহলে পৃথিবীতে শিশুর কান্নাও নিশ্চয়ই কেউ শুনতে পাবে না। এদিকে ঘরে ঘরে মানুষ এত বেশি বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে, বুঁদ মানে নিমগ্ন বা গভীর চিন্তা করা। তো এত বেশি মানুষ বিজ্ঞান নিয়ে মেতে রয়েছে যে প্রতি ঘরের প্রত্যেকেই কোনো না কোনো বিজ্ঞানী, মানে যে কোনো বিজ্ঞানের বিষয় নিয়ে কেউ না কেউ বিজ্ঞানী হয়েই গেছে। বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই, মানে বিজ্ঞান ছাড়া আর কোনো বিষয় নিয়ে কেউ কোনো রকম চর্চা করছে না। কি কি বিষয় নিয়ে চর্চা করছে না? কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা, এসব নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। অর্থাৎ ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না।
তার মানে অনাবশ্যক মানে কি, যেটা অদরকারি বা যেটা আবশ্যক নয় সেটাকে অনাবশ্যক বলা হয়। আর ভাবাবেগ মানে হচ্ছে ভাবের আবেগ বা ভাবের বিহ্বলতা বা অনুভূতির আধিক্য। তাহলে কি হচ্ছে, যে মানুষ এতটাই বেশি বিজ্ঞান চর্চা নিয়ে মেতে উঠেছে যে মানুষের যে সাধারণ যে মনকে আনন্দ দেয় যে শিল্পগুলো, সৃষ্টিশীল কাজগুলো, যেমন কবিতা চর্চা করা, গান করা, ছবি আঁকা, কথা সাহিত্য মানে হচ্ছে গল্প বা উপন্যাস, নাটক, সিনেমা, এগুলো নিয়ে আর কেউ মাথায় ঘামাচ্ছে না। এসবকে অপ্রয়োজনীয় ভাবাবেগ বলে মানুষ মনে করছে। খামোকা সময় নষ্ট, খেলাধুলার পাটও চুকে গেছে, অর্থাৎ মানুষ আর খেলাধুলা করছে না। অলিম্পিক উঠে গেছে, এখানে আর মানুষ কেউ খেলাধুলা করছে না, এবং অলিম্পিক উঠে গেছে, অর্থাৎ অলিম্পিক হচ্ছে বিশ্বের সব থেকে প্রাচীন খেলা, যেটা অলিম্পিয়া নগরীতে অনুষ্ঠিত হয়েছিল, সেই নাম অনুসারে অলিম্পিক নামটা হয়েছে। সেই খেলা উঠে গেছে। বিশ্বকাপ বিলুপ্ত, অর্থাৎ বিশ্বকাপ যে হয় ক্রিকেটে বা ফুটবলে, হকিতে, সেই বিশ্বকাপটা বিলুপ্ত মানে হচ্ছে সম্পূর্ণ লোপ পেয়েছে এমন, অর্থাৎ এখন আর নেই, তাকে বিলুপ্ত বলা হয়। আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান। পূর্ণিমার চাঁদ দেখলে, কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুল ফুটলে কেউ আর আহা উহু করে না। অর্থাৎ যারা কবি বা যারা লেখক, যারা সৃষ্টিশীলতায় মেতে ওঠে, সে সমস্ত কিছু কবি বা লেখক পূর্ণিমার যদি চাঁদ দেখে বা কোকিলের ডাক শুনলে বা পলাশ ফুটলে সেই যে সৌন্দর্য, সেই সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে গিয়ে তারা হচ্ছে বিভিন্ন রকম কবিতা বা গল্প সৃষ্টি করে। এখন আর সেগুলো দেখে কেউ আহা উহু করে না। বর্ষাকালে বৃষ্টি দেখলে কারোর মন আর মেদুর হয় না। অর্থাৎ বর্ষাকালে যদি কেউ বৃষ্টিও দেখে, সেটার কারোর মনটা স্নিগ্ধ বা কোমল হয় না, বা তাদের মধ্যে কবিতা বা হচ্ছে গল্প বা উপন্যাসের সৃষ্টিও হয় না, সাহিত্য সৃষ্টি হয় না। ওগুলোকে প্রাকৃতিক কার্যকারণ হিসেবেই ধরা হয়। অর্থাৎ প্রকৃতির নিয়মে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল আসছে, গ্রীষ্মকাল আসছে, এগুলো প্রাকৃতিক কার্যাবলী হিসেবেই ধরা হয়। এগুলোকে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যে সাহিত্য সৃষ্টি করবে, সেগুলো আর কিছু মনে হচ্ছে না। গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে তার অ্যানালাইসিসটাই বেশি জরুরি। গোলাপ ফুলটা কত সুন্দর দেখতে, সেটা একটা কবি বা লেখকের চোখে যতটা সুন্দর বা মধুর মনে হবে, সেটা সৌন্দর্যের থেকে অ্যানালাইসিসটা, অর্থাৎ সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা গবেষণা করা, সেটাই হচ্ছে বেশি জরুরি হয়ে পড়েছে। এবং মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদিরও প্রয়োজন না থাকা এবং চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হচ্ছে না। অর্থাৎ একটা মানুষের সাধারণ গুণই হচ্ছে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি। কিন্তু মানুষ এতটাই পরিমাণে বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে বা বিভোর হয়ে আছে যে মানুষের সাধারণ যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোর আর প্রয়োজন নেই, এবং এগুলো চর্চা করার অভাবে মানুষের মনে ওসবের আর উদ্রেক হচ্ছে না। উদ্রেক মানে কি, জাগরণ হচ্ছে না, বা মানুষের মনে ওইসব আর আসছেও না। ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। এই ব্যতিক্রমের মধ্যে এক আধজনের মধ্যে একজন মানুষ হচ্ছে পাগলা গণেশ। পাগলা গণেশের বয়স হচ্ছে 200 বছর, অর্থাৎ পাগলা গণেশ হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, এবং পাগলা গণেশের বয়স হচ্ছে 200 বছর। তার 50 বছর বয়সে, অর্থাৎ আজ থেকে 150 বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়। মৃত্যুঞ্জয় মানে কি, মৃত্যুকে জয় করে এমন জিনিস। অর্থাৎ টনিক মানে কি, টনিক মানে ওষুধ বা শক্তিবর্ধক ওষুধ যেটা বলা হয়। তাহলে এখানে পাগলা গণেশ আজ থেকে 150 বছর আগে, যখন পাগলা বয়সের 50 বছর বয়স ছিল, সেই গণেশ তখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল, এবং সেই টনিকটা খেয়েছিল। যার ফলে কি হয়েছে, গণেশ আর সকলের মতো টনিকটা খেয়েছিল, ফলে তার মৃত্যু বন্ধ হয়ে গেল, এবং এই টনিকটা খাওয়ার ফলে তার মৃত্যুটাই বন্ধ হয়ে গেছে, তার মৃত্যু ঘটেনি। 150 বছর আগে যখন সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হলো এবং শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো, তখন গণেশের ব্যাপারটি পছন্দ হয়নি। অর্থাৎ 150 বছর আগে সুকুমার শিল্পবিরোধী আন্দোলন। সুকুমার মানে কি, সুকুমার মানে হচ্ছে সৌন্দর্যযুক্ত, বা যেই সব শিল্পগুলো আমাদের মনকে আনন্দ দেয়, যেমন কবিতা চর্চা করা, গান করা, ছবি আঁকা, নাটক, সিনেমা, এগুলো কি করে, আমাদের মনকে আনন্দ যোগায় এবং এগুলো আমাদের মনকে ভালো লাগার সৃষ্টি করে। এই শিল্প বিরোধী আন্দোলন মানে এইসব জিনিসগুলো করা যাবে না, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। এইসব জিনিস করবার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে কি হয়েছিল, শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে লাগলো। অর্থাৎ এইসব মানুষ সমস্ত কিছু চর্চা করা বন্ধ করে দিল। তখন গণেশের ব্যাপারটি পছন্দ হয়নি, মানে গণেশের এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি। গণেশ চেয়েছিল এগুলো তো মানুষের সাধারণ গুণাবলী, যেগুলো হচ্ছে এই গান, ছবি আঁকা, নাটক, কবিতা, এগুলো তো মানুষকে আনন্দ দেয়, এগুলো তো সৃষ্টিশীলতার প্রতীক। তো এইগুলোই যদি উঠে যায়, শুধু যদি বিজ্ঞান নিয়ে মানুষ বিভোর
হয়ে থাকে তাহলে কিভাবে চলবে, সেই জন্য সেই ব্যাপারটা গণেশের পছন্দ হয়নি। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়িরও তো একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো, যে বিজ্ঞান নিয়ে এতটা বাড়াবাড়ি বা এতটা আধিক্য না করে এটা তো একটা সীমা থাকা দরকার। বিজ্ঞান নিয়ে অবশ্যই চর্চা করুক, কিন্তু তার সাথে যে মানুষের সাধারণ যে সৃষ্টিশীল জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে মানুষ চর্চা করা দরকার। তো এটা গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, অর্থাৎ এই যে কালের চাকার গতি বলতে এই যে এত মানুষ বিজ্ঞান নিয়ে মেতে উঠেছে এবং যে দুনিয়াটা যেই জায়গায় যাচ্ছে সেটা উল্টো দিকে যাওয়া যাবে না, তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল। অর্থাৎ যখন দেখলো মানুষ একটা বিজ্ঞান নিয়ে মেতে উঠেছে, এতটা বিভোর হয়ে রয়েছে, এবং সে তো সেটা চায়নি। গণেশ চেয়েছিল যে সমস্ত সুকুমার যে শিল্প সেগুলো থাকবে মানুষের মধ্যে, এবং সেটা যখন বিরুদ্ধে আন্দোলন করে উঠলো এবং শিল্প সাহিত্য সঙ্গীত সমস্ত কিছুর পাট চুকে গেল, তখন গণেশের সেটা ভালো লাগলো না। গণেশ অনেক চেষ্টা করেও সেটা ফিরিয়ে আনতে পারলো না। তখন গণেশ দেখলো যে এই কালের যে চাকা যে যুগটা বয়ে চলেছে তার উল্টো দিকে যাওয়া যাবে না। তখন সে কি করলো, সমস্ত সভ্য সমাজ মানে মানুষ যেখানে বসবাস করছে সেই জায়গা থেকে দূরে নিরিবিলি একটা জায়গা হিমালয়ের একটা গিরিগুহায় গিয়ে আশ্রয় নিল। গিরিগুহা মানে যে পাহাড়ের গর্ত বা পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। তা বলে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়, কারণ এখন মানুষ উড়ানযন্ত্র আবিষ্কার করেছে, বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করতে পারছে, তাই জন্য হিমালয়টাও যে একটা খুব নির্জন মানে নিরিবিলি জায়গা সেটা কিন্তু নয়। সেখানে কি কি হয়েছে, এভারেস্টের চূড়া চেয়েছে অবজারভেটরি হয়েছে। এখানে এভারেস্ট হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সেখানটা চূড়াটা চেয়েছে কি হয়েছে, অবজারভেটরি হয়েছে। অবজারভেটরি মানে হচ্ছে মান মন্দির বা গ্রহ নক্ষত্রের অবস্থান ও তার গতিবেগের প্রকৃতি পরীক্ষা নিরীক্ষা করার স্থান, বা যেখান থেকে পরীক্ষা নিরীক্ষা গবেষণা সবকিছু করা হয়। রূপকুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি হয়েছে। রূপকুণ্ড হচ্ছে উত্তরাখণ্ডের বরফে ঢাকা একটা লেক, যেটা উচ্চতা হচ্ছে 16,470 ফুট, এবং এখানে একসময় অসংখ্য মনুষ্য জাতির হাড় পাওয়া গেছিল, তাই জন্য এই রূপকুণ্ডর এই জায়গাটাকে রহস্যময় লেকও বলা হয়। এবং বায়োকেমিস্ট্রি হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যেটা হচ্ছে জৈব রসায়ন। সেইখানে জৈব রসায়নের ল্যাবরেটরিও স্থাপন হয়েছে এই রূপকুণ্ডেতে। K2, তারপরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গঙ্গোত্রী, মানস সরোবরের সর্বত্রই নানা ধরনের গবেষণাগার গড়ে উঠেছে। এখানে K2 হচ্ছে হিমালয়ের বাইরে কারাকোরাম পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ। যমুনেত্রী হচ্ছে যমুনা নদীর উৎস, আর গঙ্গোত্রী হচ্ছে গঙ্গা নদীর উৎস। এবং মানস সরোবর হচ্ছে তিব্বতেরই একটি মিষ্টি জলের হ্রদ হচ্ছে মানস সরোবর। সেখানে সর্বত্র জায়গায় মানুষ নানা রকম গবেষণাগার বা পরীক্ষাগার গড়ে তুলেছে। সমুদ্রের তলাতেও চলেছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ মানুষ সমুদ্রের তলাতেও পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। আর কোথায় চালাচ্ছে, ভূগর্ভে অর্থাৎ মাটির তলায়, ভূপৃষ্ঠে মানে মাটির উপরে, এবং অন্তরিক্ষে অর্থাৎ আকাশেও। কোথাও নিপাট নির্জনতা নেই। নিপাট মানে একদম পুরোপুরি নিরিবিলি নির্জনতা কোথাও দেখা যাচ্ছে না। পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন। মানে সবাই এত বেশি এখান ওখান সেখান ভাবে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে যে কোথাও যে একদম পুরোপুরি ফাঁকা নিরিবিলি জায়গা খুঁজে পাবে সেটা খুব কঠিন কাজ। এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে, অর্থাৎ সকাল থেকে বসে গণেশ কবিতা লিখছে। একটু আগে একটা ঢেকি আর একটা ভেলায় চড়ে দুটো লোক এসে বললো, এই যে গণেশবাবু কি করছেন? অর্থাৎ ঢেকি তো হচ্ছে সেই ধান, গ্রাম বাংলায় দেখা যায় যে ধান ভাঙার হচ্ছে যন্ত্র, আর একটা ভেলায় করে কি করছে যে লোক হচ্ছে দুটো লোক চড়ে এসছে এবং গণেশবাবুকে জিজ্ঞাসা করছে যে কি করছো, এবং গণেশবাবু কি বলছে, কবিতা লিখছি। কবিতা? হো 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 করে হেসে উঠলো। তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? যে আপনি কবিতা লিখছেন তার জন্য তো শোনার বা পড়ার লোক চাই, সেটা কে শুনছে? তখন গণেশ বলছে, আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে, কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি, যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে হয় তো পড়বে। বলছে আমি কবিতা লিখছি, সেটা আকাশ বাতাস প্রকৃতি এরা সব শুনছে, এবং কবিতার পাতাগুলোকে লিখে আমি আকাশ বাতাসে বা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি, যদি সেই পাতাটা কেউ কুড়িয়ে পায় তো কারো যদি পড়তে ইচ্ছা হয় তো সে পড়তে পারে। তারপর লোকগুলো আবার হো হো করে হেসে উঠলো। কদিন আগে সন্ধেবেলা গণেশ একদিন গলা ছেড়ে গান গাইছিল। তার গানের গলা বেশ ভালোই। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যেতে যেতে
এসে রীতিমতো ধমক দিয়ে বলল, ও মশাই, আমার বিকট শব্দ করছেন কেন? এখানে লাসা থেকে ইসলামাবাদ, লাসা হচ্ছে তিব্বতের রাজধানী আর ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী। তো সেইখান থেকে যেতে যেতে দুটো লোক ধমক দিয়ে আর কি গণেশকে বলছে যে আমার বিকট শব্দ করছেন কেন। অর্থাৎ এত সুন্দর যে গান করছে সেটাকে তাদের বিকট শব্দ বলে মনে হচ্ছে। তখন গণেশ বলছে, শব্দ কি? এ যে গান। তখন ওই লোকগুলো বলছে, গান? ওকে কি গান বলে নাকি? ধুর মশাই, এ যে বিটকেল শব্দ, মানে বাজে একটা শব্দ। একদিন পাহাড়ের গায়ে যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে ছবি আঁকছিল গণেশ। বাটালি মানে হচ্ছে কাঠ কাটার, মানে একটা যন্ত্র যেটা দিয়ে কি করছিল, পাথর কাটছিল এবং পাথর কেটে কেটে ছবি আঁকছিল গণেশ। হঠাৎ একটা ধামা নেমে এলো। ধামা হচ্ছে একটা বড় ঝুড়ি বিশেষ আর কি, ঝুড়ির মতো। একটা মহিলা খুব আগ্রহের সঙ্গে বলে চলেন, এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। অর্থাৎ গণেশ ছবি আঁকছিল, হঠাৎ করে একটা ধামা থেকে একটা মহিলা নেমে কি বলছে যে এটা কিসের সার্কিট ডিজাইন। অর্থাৎ সার্কিট ডিজাইন মানে কিসের একটা নকশা করছেন, বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। তখন গণেশ বলছে, ডিজাইন নয়, ছবি, খেয়াল খুশির ছবি। অর্থাৎ আমি কোনো ডিজাইন করছি না, এটা আমি একটা ছবি করছি, নিজের ইচ্ছা মতো একটা খেয়াল খুশির ছবি আঁকছি। ভদ্রমহিলা চোখের পলক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, খেয়ে দেওয়ার কাজ নেই, ছবি হচ্ছে? অর্থাৎ মানে কারোরই আর এইসব ছবি আঁকা, গান, এসব কিছু ভালোই লাগছে না। মানে কেউ এসব বিষয়টা কারোর মনে আর ভালোবাসার উদ্রেকই জাগাতে পারছে না। গণেশ জানে একা সে পৃথিবীর গতি কিছুতেই উল্টে দিতে পারবে না। অর্থাৎ পৃথিবীর গতিটা যেভাবে বিজ্ঞানের দিকে বিভোর হয়ে রয়েছে বা আধুনিক প্রযুক্তিতে এতটাই মেতে উঠেছে যে এটা উল্টো দিকে বা এটার বিপরীত গণেশ করতে পারবে না। কিন্তু একা বসে বসে যে নিজের মনের মতো কিছু করবে তার উপায় নেই। যে নিরিবিলি তার নিজের যে ইচ্ছাগুলো রয়েছে, ছবি আঁকা বা গান করা, সে কবিতা লেখা, সেগুলো যে সে নিরিবিলি কোনো জায়গায় গিয়ে বসে করবে সেটার উপায় নেই। কিছু মানুষ এসে তাকে বিরক্ত করেই যাচ্ছে। এই মৃত্যুহীন জীবন, এই অন্তহীন আয়ু কি এইভাবেই যন্ত্রণার মধ্যে কাটাতে হবে? অর্থাৎ জীবন তো মৃত্যু নেই, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হওয়ার পর থেকে মৃত্যু বন্ধ হয়ে গেছে এবং এই অন্তহীন আয়ু, অর্থাৎ যার কোনো শেষ নেই সেরকম আয়ু রয়েছে, এভাবে যন্ত্রণার মধ্যে কি কাটাতে হবে? সুসাইড করেও কোনো লাভ নেই, অর্থাৎ আত্মহত্যাও সে করতে পারবে না। কি কারণে? আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই। অর্থাৎ আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়ে গেছে, বরং পৃথিবীর জনসংখ্যার ভারসাম্য রাখতে তা করা আবশ্যিক। অর্থাৎ মরা মানুষকে বাঁচিয়ে তোলা তো সহজ হয়ে গেছে এবং পৃথিবীর ভারসাম্য যাতে বজায় থাকে যে তার জন্য সেটাও মানুষের আবশ্যিক হয়ে পড়েছে বা দরকারি হয়ে পড়েছে। এখানে পৃথিবীর জনসংখ্যা ভারসাম্য বলতে কোনো মানুষের যেহেতু মৃত্যু হচ্ছে না, কোনো মানুষের জন্ম হচ্ছে না, তার জন্য প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকতে হবে, সেই জন্য সেটা আবশ্যিক হয়ে গেছে বা দরকারি হয়ে গেছে। গণেশের 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 174 বছর, মেজর 171, ছোট ছেলের 168 এবং মেয়ের বয়স 166। প্রত্যেকে কৃতি বিজ্ঞানী। কৃতি মানে কি, কোনো বিজ্ঞানের বিখ্যাত বা পরিচিত আর কি বিজ্ঞানী, প্রত্যেকে খ্যাতনামা বিজ্ঞানী। তারা অবশ্য বাপের কাছে আসে না, অন্তত গত 100 বছরের মধ্যে নয়। অর্থাৎ কেউই গণেশের সাথে ছেলেমেয়েরা দেখা করতে আসে না। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। মুখশ্রী মানে কি, কিরকম তাদের মুখটা দেখতে সেটাই ভুলে গেছে। গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। ক্যালিফোর্নিয়া মহাকাশ কেন্দ্রে গণেশের স্ত্রী আর কি কাজ করত এবং 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে রওনা হয়ে যান, এখনো ফেরেনি। এখানে ক্যালিফোর্নিয়া হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি স্থান, সেখানে মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতে এবং 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ হচ্ছে বাস্তবেই একটা ছায়াপথ আর কি, অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ একটা ছায়াপথের নাম, সেইখানে রওনা হয়ে গেছে বা পাড়ি দিয়েছে এবং এখনো আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে। কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে। কবিতা পেয়েছে মানে কবিতা লেখায় পেয়েছে আর কি, লিখছে আর বাতাসে ভাসিয়ে দিচ্ছে। কবিতার কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট খাচ্ছে, ঘুরছে ফিরছে, ভাসছে, পাক খাচ্ছে, তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূরে। অর্থাৎ কবিতা লিখে সে বাতাসে সেটা ভাসিয়ে দিচ্ছে, সেটা ঘুরছে ফিরছে, সেটা কি করছে, পাহাড়ের গা দিয়ে গড়িয়ে গড়িয়ে অনেক দূরে চলে যাচ্ছে। প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ, সবই এইভাবে ভাসিয়ে দিয়েছে। যদি কারোর কাছে পৌঁছয়, যদি কেউ পড়ে, অর্থাৎ কারোর কাছে যদি সেই কাগজটা গিয়ে পৌঁছয় এবং কেউ যদি পড়তে ইচ্ছা প্রকাশ করে এবং যদি কেউ পড়ে, তাহলে গণেশের সেটা ভালো লাগবে। আকাশে একদিন একটা পিঁপে ভাসছিল। পিঁপে হচ্ছে একটা তেল রাখার যন্ত্র বা বস্তু। সেইটা হচ্ছে গণেশ, যে পিঁপেটা ভাসছিল আকাশে, সেটা গণেশ লক্ষ্য করেনি। পিঁপেটা ধীরে ধীরে নেমে এলো, মানে পিঁপেটাও একটা যন্ত্রের মতো, যন্ত্র হিসেবে মানুষ ব্যবহার করছে। নামলো একজন পুলিশম্যান।
পুলিশম্যান হচ্ছে আইন রক্ষক। সেই পুলিশম্যান ছিল সেই পিপেটের মধ্যে, সে গণেশের সামনে এসে নামলো এবং গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, এখানে সসম্ভ্রমে মানে হচ্ছে সম্মান বা মর্যাদা সহ, এবং অভিবাদন মানে কি সম্মান জানানোর যে ভঙ্গিমা বা নমস্কার করা। সে সেইভাবে নমস্কার করে বলল, স্যার, এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম। অর্থাৎ গণেশ এক সময় কি করতো, কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতো এবং সেই সময় এই পুলিশম্যানটা ছিল গণেশের ছাত্র। কিন্তু এসব আপনি কি করছেন? পাহাড়ময় কাগজ ছড়াচ্ছেন কেন? এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? অর্থাৎ এই যে কাগজ ফাগজ ছড়াচ্ছেন, এটা কি কোনো নতুন ধরনের আপনি গবেষণা করছেন, আবিষ্কার করছেন? গণেশ মাথা নাড়ল, না হে না, ওসব গবেষণা টবেষণা আমি ভুলে গেছি, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। তার মানে পৃথিবী তো দিব্যি বেঁচে আছে, মরার কোনো লক্ষণই নেই। অর্থাৎ পুলিশম্যান বলছে পৃথিবী তো বেঁচে আছে, কারোর তো মৃত্যু ঘটছে না বা পৃথিবীর তো কোনো মরার লক্ষণ তো দেখতে পাচ্ছি না। তখন গণেশ বলছে, মরছে, পৃথিবী মরছে, পরে টের পাবে। অর্থাৎ পৃথিবী ধীরে ধীরে যে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে বা ধ্বংসের দিকে, সেটা পরে টের পাবে। তখন পুলিশম্যান বলছে, এই কাগজগুলো কি কোনো প্রেসক্রিপশন, পৃথিবীর বাঁচাবার ওষুধ? অর্থাৎ ডাক্তার যে ওষুধ লিখে যে প্রেসক্রিপশনে, তেমনই কি আপনিও এইগুলো কোনো পৃথিবীকে বাঁচাবার ওষুধ লিখে দিচ্ছেন? এগুলো কি প্রেসক্রিপশন? ঠিক তাই, ওগুলো কবিতা, তুমি পড়ে দেখতে পারো। অর্থাৎ ওগুলো কবিতা, মানুষকে বাঁচানোর মানে মানুষকে বাঁচানোর ওষুধ হিসেবে কাজ করবে। এগুলো হচ্ছে কবিতা এবং তুমি চাইলে পড়ে দেখতেই পারো। লোকটা মাথার হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বলল, কবিতা? তখন গণেশ বলছে, হ্যাঁ, কবিতা পড়ো। লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ কুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। তখন গণেশ জিজ্ঞাসা করছে, কিছু বুঝলে? লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, কিছু বুঝতে পারছি না স্যার, কোনোদিনই এ জিনিস পড়িনি। তখন বলছে, কিছুই বুঝতে পারছি না, এরকম কবিতা টবিতা কোনোদিন এসব জিনিস পড়িনি। তখন জিজ্ঞেস করছে, তোমার বয়স কত? 151 বছর। অর্থাৎ পুলিশম্যানটার বয়স 151 বছর। গণেশ বলছে, বাচ্চা ছেলে। আগে হ্যাঁ স্যার, আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না, শুনেছি তারও অনেক আগে কবিতা নামে কি যেন ছিল। অর্থাৎ পুলিশম্যানটা যখন স্কুলে পড়তো, শিক্ষানিকেতনে বা স্কুলে বিদ্যালয়ে যখন পড়াশোনা করতো, তখন নাকি এসব কবিতা টবিতা ছিলই না, এসবের পাঠ নাকি তার আগেই চুকে গিয়েছিল এবং অনেকদিন আগে কবিতা নামে যে কিছু একটা জিনিস ছিল, সেটা সেই পুলিশম্যানটা শুনেছিল বা জেনেছিল। লোকটি নিরীহ এবং ভালো মানুষ দেখে গণেশবাবু হুকুমের সুরে বলে উঠল, মনে মনে পড়লে হবে না, জোরে জোরে পড়ো। লোকটি কাগজটার দিকে চেয়ে থেমে থেমে পড়তে লাগলো। গ্রহটি সবুজ ছিল, গাঢ় নীল জল, ফিরোজা আকাশ, কোকিলের ডাক ছিল, প্রজাপতি ফুলের সুবাস, আধো আধো বলছিল, টোলে টোলে হাঁটা ছিল শিশু ভোলানাথ, শৈশবে ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। অর্থাৎ এটা সেই কাগজটা থেকে পড়তে লাগলো। এখানে সেই সময় পৃথিবীর বর্ণনা দিয়েছে যে পৃথিবীটা, গ্রহটা সবুজ ছিল, গাঢ় নীল জল ছিল, ফিরোজা আকাশ, ফিরোজা মানে গাঢ় নীল রঙের আকাশ ছিল, কোকিলের ডাক, প্রজাপতি ফুলের সুবাস অর্থাৎ ফুলের সুগন্ধ ছিল, আধো আধো বলছিল মানে বাচ্চাদের মুখে আধো আধো কথা ছিল, টোলে টোলে হাঁটা ছিল, তখন বাচ্চারা টোলে টোলে হাঁটতো, শিশু ভোলানাথ ছিল, এটা রবীন্দ্রনাথের একটা রচনা, শৈশবে ভাষায় জলে, কবি যে বৃহৎ হলে নামিল আঘাত। তখন বলছে, থামো, বুঝলে কিছু? লোকটি মাথা নেড়ে বলল, কিছুই বুঝিনি স্যার, একটুও না। লোকটি মাথা নেড়ে বলল, শুধু মনে পড়ছে একসময় আমিও টোলে টোলে হাঁটতে শিখেছিলুম। গণেশ হতাশ হলো। কবিতা তার ভালো হয়নি ঠিকই, কিন্তু তা বুঝবার মতো নয়, কিন্তু সেটা না বুঝবার মতো নয়, মানে কবিতাটা অতটা ভালো লেখেনি গণেশ, কিন্তু সেটা যে একদম বুঝতে পারবে না সেরকম নয়। লোকটা গণেশকে অভিবাদন করে চলে গেল, অর্থাৎ আবার নমস্কার জানিয়ে চলে গেল, যেন একটু ভয় ভয়ই। পরদিন সকালে রোজকার মতো কবিতা লিখতে বসেছে গণেশ, এমন সময় একটা বড় সড়ো পিঁপে এসে সামনে নামলো। স্যার, গণেশ তাকিয়ে দেখে সেই লোকটি মানে সেই পুলিশম্যানটা সঙ্গে কি আরো দুজন মহিলাকে নিয়ে এসছে। আমার স্ত্রী আর মাকে নিয়ে এলাম, অর্থাৎ পুলিশম্যানের স্ত্রী আর তার মাকে, পুলিশম্যানের মাকে নিয়ে এসছে। আমার মা কবিতা ব্যাপারটা খানিকটা জানে, এরা দুজনই কবিতা শুনতে চায়, অর্থাৎ গণেশের কবিতা শোনবার জন্য এরা দুজন এসেছে। গণেশ অবাক এবং খুশি দুইই হলো, তবে কবিতা শুনিয়েই ছাড়লো না, গান শোনালো, ছবি দেখালো। তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, পুলিশম্যান, পুলিশম্যানের স্ত্রী আর তার পুলিশম্যানের মা, তিনজনে মন্ত্রমুগ্ধ হয়ে, অর্থাৎ অত্যন্ত উৎফুল্ল হয়ে বা মনোযোগ দিয়ে সেটা বসে বসে শুনলো। কিছু বুঝতে পারছো তোমরা? তিনজনেই মাথা নেড়ে বলল, না। লোকটা বিনীতভাবেই বলল, না বুঝলেও আমার মধ্যে কি যেন একটা হচ্ছে। গণেশ জিজ্ঞাসা করছে, কি হচ্ছে? বলছে, ঠিক বোঝাতে পারবো না।
পরদিন লোকটা ফের এলো, সঙ্গে আরো 4জন পুলিশম্যান। অর্থাৎ এই কবিতাটা পড়ে যেন পুলিশম্যান বা তাদের মনে কিছু একটা হচ্ছিল, কিন্তু কি হচ্ছিল ঠিক গণেশকে বলে বোঝাতে পারছিল না। এবং পরের দিন লোকটা আবার এসছে 4জন পুলিশম্যানকে নিয়ে। এরা স্যার আমার সহকর্মী, অর্থাৎ সহকর্মী মানে একসাথে একসঙ্গে কাজ করে যারা, তাদেরকে সহকর্মী বলা হয়। তো পুলিশম্যান তার আরো 4জন সহকর্মীকে নিয়ে এসছে। কবিতা, ছবি, গান, ছবির ব্যাপারটা বুঝতে চায়, অর্থাৎ তারাও কবিতা, গান, ছবি এগুলো বুঝতে চায়, শুনতে চায় বা জানতে চায়। গণেশ খুব খুশি, বসো বসো। 5জন শ্রোতা ও দর্শক ঘন্টা 2 ধরে গণেশের কবিতা শুনলো, গান শুনলো, ছবি দেখলো। কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না, গম্ভীর হয়ে রইলো। অর্থাৎ এইসব দেখে প্রথমে যারা মানুষগুলো ঠাট্টা বিদ্রুপ করছিল, তারা কিন্তু কোনো রকম হাসি মশকরা করলো না, সবাই গম্ভীরভাবেই সেগুলো শুনলো। পরদিন লোকটা এলো না, কিন্তু জনা 10 লোক এলো, মানে আরো অন্যান্য 10জন লোক এলো। তার মধ্যে কেউ পুলিশ আছে, বৈজ্ঞানিক আছে, টেকনিশিয়ান আছে, অর্থাৎ প্রযুক্তিবিদ আর কি, টেকনিশিয়ান মানে প্রযুক্তিবিদ। এরা সমস্ত কিছু বিভিন্ন রকম লোক এসছে। পরদিন আরো কিছু লোক বাড়লো, পরদিন আরো আরো 1 সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। অর্থাৎ এখানে হচ্ছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের যে প্রধান নিয়ন্ত্রণ সংস্থা সেটা, এবং যেটাকে বলা হয় ইউএনও, অর্থাৎ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। আর মহাসচিব হচ্ছে সেক্রেটারি জেনারেল বা মহাসচিব। সেও আর কি বিমান থেকে নামলো গণেশের ডেরায়, অর্থাৎ গণেশ যে জায়গাটায় ছিল সেই জায়গাটায়। আপনি কি কাণ্ড করছেন? পৃথিবী যে উচ্ছন্ন হয়ে গেল। অর্থাৎ পৃথিবীর যে সৃষ্টিশীল চিন্তা ভাবনার ফলে যে বৈজ্ঞানিক চিন্তা, সেটা ব্যাঘাত ঘটছে বা বাধা সৃষ্টি হচ্ছে। তাই জন্য বলছে পৃথিবী যে উচ্ছন্ন হয়ে গেল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে। মক্ষ মানে কি? মক্ষ মানে অভ্যাস বা চর্চা করা। হিজিবিজি ছবি আঁকছে। অর্থাৎ আপনি কি করেছেন? মানুষের মধ্যে কি সব এগুলো শোনাচ্ছেন, জানাচ্ছেন যে মানুষ আর কি লোকে গান গাইছে, কবিতা চর্চা করছে, হিজিবিজি ছবি আঁকছে। পৃথিবীটা যে উচ্ছন্নে চলে যাচ্ছে এইভাবে। গণেশ হো হো করে হেসে উঠল। যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। অর্থাৎ গণেশ ভাবলো যে তাহলে পৃথিবীটা যে মরে যাচ্ছিল তার কোনো আর কি ভয় নেই, দুনিয়াটা এবার বেঁচে যাবে। অর্থাৎ বৈজ্ঞানিক চিন্তাভাবের ফলে মানুষের মনে যে দয়া, মায়া, মমতা, ভালোবাসা সমস্ত কিছু উঠে গেছিল, এখন মানুষের মনে ওই সাহিত্য চর্চার যদি মানুষের মনে জাগ্রত করতে পারে, বা সৃষ্টিশীল বা সাহিত্যর যে জিনিসগুলো আছে, গুণাবলীগুলো আছে, সেগুলো যদি মানুষের মনে সৃষ্টি করতে পারে, তাহলে পৃথিবীটাকে রক্ষা করা যাবে। গণেশ সেটারই শেষ পর্যন্ত চেষ্টা